আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, তোমাদের সবাইকে সাবজেক্ট চয়েসের ভিডিওতে স্বাগতম। তোমরা হয়তো অনেকেই একটা বিষয় ফেসবুকে বিভিন্ন লেখালেখি দেখে থাকছো, সেটা হচ্ছে মানুষ মাত্র আসলে ভুল সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে। যখন আসলে গ্র্যাজুয়েশন শেষ করে তার কাছে মনে হয় যে আমি কি তার মধ্যে টাকা ঢালছিলাম। তো তোমার জীবনে যেন এই ভুলটা না হয় সেই জন্য আসলে আজকের এই ভিডিও, কোন কোন বিষয় মাথায় রেখে সাবজেক্ট চয়েসটা আসলে দেওয়া উচিত। গত 7 তারিখে কিন্তু কৃষিগুচ্ছের রেজাল্ট দিচ্ছে, যেহেতু এখানে 9টা বিশ্ববিদ্যালয় সাথে অনেকগুলো ফ্যাকাল্টি আছে, এক এক ফ্যাকাল্টিতে এক একটা জিনিস পড়ায়। এই জন্য তোমাদের হয়তো অনেকেই জানতে ইচ্ছুক ভাই আসলে সাবজেক্ট চয়েস কি দিব। যে একটা ভুল সারা জীবনের কান্না, যদি উল্টাপাল্টা সাবজেক্ট চয়েস লিস্টে দাও পজিশন অনুযায়ী তোমার হয়তো সাবজেক্টটা চলে আসলো, পরে আর উপরের দিকে মাইগ্রেশন হবে না। এই সকল কিছু নিয়ে আসলে আজকের ভিডিও। যারা এই বছর কৃষিগুচ্ছতে চান্স পেয়েছো, মেরিট ওয়েটিং দুইটার জন্যই এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ যেহেতু মেরিটে যারা আছে, ওয়েটিং এ যারা আছে, সবাইকে সাবজেক্ট চয়েস দিতে বলছে। আর সাবজেক্ট চয়েস যারা দিবে না তাদের কিন্তু পরবর্তীতে আর ভর্তির কোনো সুযোগ বা কোনো কিছু থাকবে না। 10 তারিখ থেকে সাবজেক্ট চয়েস দেওয়া শুরু হবে। সাবজেক্ট চয়েস দেওয়ার আগে এই কিছু বিষয় তোমার কনসিডার করা উচিত, করে তোমার নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া উচিত তুমি আসলে কোন সাবজেক্টে পড়তে আগ্রহী। এই জন্য আসলে আজকের ভিডিও। তো সাবজেক্ট চয়েসের বিষয় শুরু করার আগে আমি এখানে একটা বিষয় লেখা রয়েছে, সেটা হচ্ছে যে কৃষিগুচ্ছের চ্যালেঞ্জ হচ্ছে যে তোমরা পরীক্ষার ফলাফল পাইছো, কিন্তু তোমরা নর্মালি আসলে যে সলভ শিট মিলাচ্ছ বিভিন্ন কোচিং বিভিন্ন ভাইয়াদের, সেটার সাথে দেখা যাচ্ছে যে একটা হিউজ মার্কেট ডিফারেন্ট। এই সমস্যার সমাধানের সবচেয়ে সহজ উপায় হতো কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ যে অ্যান্সার শিট মিলাইছে সেইটাই পিডিএফ যদি আপলোড দিত, আমরা সকলেই বুঝতে পারতাম। কিন্তু তারা যেহেতু সেটা করতেছে না, বিভিন্ন কোচিং এর সলভ শিটটি আসলে আমাদের ভরসা। এখন সেটার সাথে মিলানোর পরে কিন্তু অনেকের হিউজ মার্কেট ডিফারেন্স আসছে। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ কিন্তু একটা চ্যালেঞ্জ করার সুযোগ রেখে দিছে। তুমি যদি ভেরি মাচ কনফিডেন্স হও, তুমি তাহলে চ্যালেঞ্জ করতে পারবা। চ্যালেঞ্জ করার সুযোগ হচ্ছে 8 জানুয়ারি এবং হচ্ছে 9 জানুয়ারি। চ্যালেঞ্জ করবা কিভাবে? কৃষিগুচ্ছের ওয়েবসাইটে যে তোমরা যে ড্যাশবোর্ড আছে সেখানে দেখবা যে লেখা আছে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করুন। সেখানে ক্লিক করার পরে তোমাদের আবার 1000 টাকা পেমেন্ট করতে হবে, তোমার খাতাটা আবার রিভিউ করবে। চ্যালেঞ্জ করলে কি সুবিধা হয় সেটা হচ্ছে যে এমনিতেও তোমরা নরমালি এসএসসি এইচএসসি কত স্কোর আছে, এমসিকিউ তো কত স্কোর পাইছো, মোট কত স্কোর, এটা কিন্তু তোমার ড্যাশবোর্ডে দিয়েই দেওয়া আছে। চ্যালেঞ্জ করলে যে সুবিধাটা হবে, কয়টা এমসিকিউ দাগাইছো, কোন সাবজেক্টে কত পাইছো, বায়োলজিতে কয়টা এমসিকিউ হয়েছে, নেগেটিভ মার্ক কত গেছে, এই বিস্তারিত সকল কিছু কিন্তু তুমি দেখতে পারবা। এই হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। তাই তোমাদের অনুরোধ করবো, যদি কারো এরকম সেলফ কনফিডেন্স থাকে, তোমরা চ্যালেঞ্জের দিকে যাইতে পারো। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আসলে মাথায় রাখা উচিত, তুমি এই সিদ্ধান্ত নিতে আরো বেশি ভালো করতে পারো। প্রথমত হচ্ছে যে সাবজেক্টটা আসলে দিবে কিসের ভিত্তিতে? সাবজেক্ট দিবে তোমার হচ্ছে মেরিট পজিশনের ভিত্তিতে। এখন কথা হচ্ছে ভাইয়া, সাবজেক্ট যদি মেরিট পজিশনের ভিতরেই দেয়, তাহলে আলাদা করে সাবজেক্ট চয়েস দেওয়ার কি দরকার? সাবজেক্ট চয়েস দেওয়ার বিষয় হচ্ছে তোমার একটা বিষয় পড়তে আগ্রহী, সেই বিষয়ে তুমি যদি পেয়ে যাও, তার ওইটা বাদ দিয়ে যেন আর অন্য কোনো সাবজেক্ট না পাও। যেমন ধরলাম যে তুমি হচ্ছে মেরিট হয়েছে 500তম, তুমি পড়তে চাচ্ছ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদে। নর্মালি এগ্রিকালচার অনুষদে যে সিটটা আছে, তোমার ফার্স্ট মেরিটে এগ্রিকালচারে আসবে না, তোমার পজিশন 500। তুমি এখন ভাবতেছো ভাইয়া, আমি যদি তাইলে, যেহেতু আমি জানতেছি আমার এগ্রিকালচার আসবে না, তাহলে আমি প্রথমে হচ্ছে ডিভিএম দিয়ে দিলাম, তাহলে তো আমার সাবজেক্ট সেটাই আসলো। আমি এভাবে করবো কিনা? এভাবে করা যাবে না। কেন করা যাবে না? কারণ কি, তুমি নিজে তো চাইছিলে তুমি এগ্রিকালচারে পড়বা, সেই আসনটা যখন ফাঁকা হবে, তুমি তোমার মেরিট পজিশনের ভিত্তিতে তুমি ফার্স্টে পাইছিলে হচ্ছে ডিভিএম তোমার ছিল 2 নাম্বার চয়েস, তুমি ডিভিএম পাইছো, ভর্তি হয়ে গেছো। যখন তোমার এগ্রিকালচার সিট ফাঁকা থাকবে, তোমার সম্ভাবনা একটা থেকে যায় তুমি আবার এগ্রিকালচার মাইগ্রেশন হবার। যদি এরকম হয়, তুমি বেশি মাতবরি করে এভাবে করছো, 1 নাম্বার দিয়ে রাখছো ডিভিএম, 2 নাম্বার দিয়ে রাখছো এগ্রিকালচার, কারণ তুমি জানো যে তো এই পজিশনে তোমার এগ্রিকালচার হবে না। ওই যে ডিভিএম তুমি দিয়ে রাখছো, ওখান থেকে আর তুমি কোথাও যাবে না, তোমার এগ্রিকালচার সিট ফাঁকা থাকলো। কেন? কৃষিগুচ্ছ কর্তৃপক্ষকে বুঝাইছো যে আমার 1 নাম্বার সাবজেক্ট প্রায়োরিটি ডিভিএম, তুমি বাদ বাকি যে ক্যালকুলেশনই করো না। সাবজেক্ট চয়েসের ভিডিওতে আমরা বেশ কিছু কন্টেন্ট সাজাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিব নাকি সাবজেক্টকে প্রায়োরিটি দিব। সাবজেক্ট চয়েসটা দিব কিভাবে? অনেকে বলে যে ভাই আমার ওয়েটিং পজিশন তো 3000, আমার ওয়েটিং পজিশন তো 2, আমার ওয়েটিং পজিশন তো 10, আমার তো মেরিট পজিশন 1500, আমি কিভাবে দিব? এইটার ফার্স্ট অ্যান্সার আমি এক কথা দিয়ে দিই, তুমি যদি ভর্তি পরীক্ষায় ফার্স্ট হইতা, যেভাবে সাবজেক্ট চয়েস দিতা ঠিক সেভাবেই দিবা। তোমার মেরিট পজিশন কম, তোমার সাবজেক্ট চয়েসটা আলাদা হবে, এরকম কিন্তু ভাবার আসলে কোনো দরকার নাই। মনে করবা তুমি ভর্তি পরীক্ষা ফার্স্ট হইছো, তুমি আসলে মেইনলি যে সাবজেক্টে পড়তে চাও, সেই মানে যে সাবজেক্টটা পাইলে তোমার কাছে মনে হবে যে আমি আর অন্য কোথাও শিফট করবো না, সেইটা ভিত্তি করে তুমি হলো সাবজেক্ট চয়েস দিবা। বুঝছো? প্রায়োরিটির বিষয় হচ্ছে যে অনেক কিছু বিষয় থাকে যেগুলোতে আসলে তোমার প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। তারপর আসছে ফ্যাকাল্টি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা যে আছে, সেটা একটা ওয়েল ডেকোরাম আছে। যেমন আমি যদি একটু ভালোভাবে বুঝাই, আমরা ঢাকা ইউনিভার্সিটির কথা উদাহরণ দিয়ে বলি, একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেকগুলো ফ্যাকাল্টি থাকে, যেটাকে বাংলা আমরা বলতেছি অনুষদ। ফ্যাকাল্টির হেড থাকে হচ্ছে ডিন। ওই ফ্যাকাল্টির আন্ডারে তোমার অনেকগুলো সাবজেক্ট থাকে, যেগুলোকে আমরা বলতেছি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের যে প্রধান থাকে, সেই প্রধানকে বলা হয় চেয়ারম্যান। এখন এই ডিপার্টমেন্টে অনেকগুলো শিক্ষক নিয়ে গঠিত হয়। জেনারেল ইউনিভার্সিটিতে যে কাজটা হয়, এই ডিপার্টমেন্টের উপরে মানুষজন হচ্ছে অনার্স আর হচ্ছে
মাস্টার্স ডিগ্রিটা দিয়ে থাকে। এটা হচ্ছে জেনারেল ইউনিভার্সিটির ক্ষেত্রে বলতেছি। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে পড়ো, তুমি কেমিস্ট্রির উপরে অনার্স করবা, কেমিস্ট্রির উপরে তোমাকে মাস্টার্স করবে, এই হচ্ছে বিষয়। তারপরে যদি আরো কেউ হায়ার স্টাডিজের জন্য যাইতে চায় যে আমি বিদেশে যাব, তখন কিন্তু ওই কেমিস্ট্রি রিলেটেড বা যে কোনো রিলেটেড একটা টপিকের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করা হয়। এখন কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে বিষয়টা হয়, কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে বলো যে আমি কোন সাবজেক্ট পড়বো, এগ্রিকালচার, ডিভিএম, ফিশারিজ, এগ্রিকালচার ইকোনমিক্স, এই সাবজেক্টটা আসলে ফ্যাকাল্টি। এই ফ্যাকাল্টির আন্ডারে তোমার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। এগ্রিকালচার ইউনিভার্সিটির ক্ষেত্রে এই যে ফ্যাকাল্টি আছে, এই ফ্যাকাল্টির উপরে তুমি অনার্স করবা। যে ফ্যাকাল্টি থেকে অনার্স করবা, সেই ফ্যাকাল্টির আন্ডারে তুমি যতগুলো ডিপার্টমেন্টে পড়াশোনা করবা এই 4 বছরে, সেই ডিপার্টমেন্টে তোমায় হচ্ছে মাস্টার্স করবা। মাস্টার্স করার পরে তারপর তোমার যদি স্পেসিফিক কোনো টপিক থাকে, কাজের ক্রাইটেরিয়া থাকে, তখন তুমি সেটার উপর পিএইচডি করতে পারবা। এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়লে তোমার হাতে অনেক ডাইভার্সিফাইড একটা সুযোগ থাকে। আমি যদি একবার ওভারভিউ দিয়ে যাই, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ওয়াইজ ডিপার্টমেন্টে কম বেশি হতে পারে বা একটা দুইটার সাথে মার্জ হতে পারে, কিন্তু ঘুরে ফিরে বিষয়টা একই। যদি তুমি হচ্ছে ডিভিএম এ পড়াশোনা করো, ডিভিএম এ তোমার হচ্ছে প্রায় 15টার মতো ডিপার্টমেন্ট নিয়ে একটা ফ্যাকাল্টি তৈরি হয়। তোমার এগ্রিকালচারে তোমার হচ্ছে 11 থেকে 13টা ডিপার্টমেন্ট থাকে। তোমার ফিশারিজে অ্যাবাউট 6 থেকে 7টা ডিপার্টমেন্ট থাকে। তোমার হচ্ছে ইকোনমিক্সে থাকে হচ্ছে 6টার মতো, তোমার ইঞ্জিনিয়ারিং এ থাকে 5টার মতো, ফুড সেফটিতে থাকে 4টা থেকে 5টার মতো। এরকম বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাকে আসলে পড়াশোনা করে। আমরা যখন হচ্ছে একটা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হব, তখন সবাই তোমাকে একটা বিষয় জিজ্ঞেস করবে, তুমি কোন ফ্যাকাল্টিতে পড়ো, কোন ফ্যাকাল্টিতে পড়ো। এখন অ্যাডমিশন রাখ পর্যন্ত আমরা সাবজেক্ট হিসেবেই বলতেছি, কিন্তু ভর্তি হওয়ার পরে তোমাকে আসলে ফ্যাকাল্টি হিসেবে ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিব নাকি সাবজেক্টকে প্রায়োরিটি দিব, এটা নির্ভর করছে তোমার কিছু ক্ষেত্রের উপরে। যেমন তুমি আসলে ভবিষ্যৎ জীবনে কি করতে চাও। জেনারেল একটা সরকারি চাকরি করব, জেনারেল একটা জবে ঢুকবো। জেনারেল জব বলতে কি বুঝাচ্ছি? জেনারেল জব হচ্ছে সেই সকল জব যে জবগুলোতে যে কোনো বিষয়ে অনার্স মাস্টার্স ডিগ্রি থাকলে তুমি সেই জবটা করতে পারবা। যেমন তুমি বিসিএস জেনারেল ক্যাডার বলো, অ্যাডমিন, ফরেন, তোমার হচ্ছে ট্যাক্স, ইটিসি আরো অনেক কিছু, পুলিশ, ইটিসি আরো অনেক কিছু আছে। তোমার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক, এনএসআই সহকারী পরিচালক, তোমার হচ্ছে ব্যাংকের সিনিয়র অফিসার, এগুলা কিন্তু তোমার জেনারেল জব। এগুলা থেকে তুমি কিন্তু যে কোনো একটা সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স করলে ইজিলি জব করতে পারবা। তো তোমার যদি সেরকম টার্গেট থাকে, তাহলে আমি তোমাকে বলবো যে তোমার আগানো উচিত হচ্ছে ইউনিভার্সিটি ভিত্তিক। যে ইউনিভার্সিটিতে গেলে তুমি একটা ওয়েল অর্গানাইজড এনভায়রনমেন্ট পাবা, সেটাতে তোমার দিকে ফোকাস করা উচিত। তোমার তখন দেখার দরকার নাই যে ভাই আমি এগ্রিকালচারে পড়বো, আমি ডিভিএমে পড়বো। তোমার দরকার একটা সুষ্ঠু পরিবেশ, যেখানে তুমি তোমার পরবর্তী 4 বছর খুব সুন্দর করে গুছিয়ে নিজেকে একটা চাকরির জন্য প্রিপারেশন, নিজেকে একটা চাকরির জন্য প্রস্তুত করতে পারবা। সেক্ষেত্রে দেখবো যে ইউনিভার্সিটি হচ্ছে আমি কিছু নাম লিখে রাখছি, তারপর কিছু বিশেষ ক্ষেত্র আছে যেটা হচ্ছে আমি তোমাকে বলে দিব। যদি তোমার ইউনিভার্সিটি ওয়াইজ প্রায়োরিটি হয়, আবার অনেকে এরকম স্টুডেন্ট আছে যে যাদের জীবনে প্যাশনই থাকে যে না আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বো। এটা এক একটা কিন্তু স্টুডেন্ট অনেক মানে মনে থেকে টান থাকে। যেমন আমার লাইফে আমি দেখছিলাম একজন স্যার ছিল, যে আমি জিজ্ঞেস করছিলাম স্যার আপনি ঢাকা ইউনিভার্সিটিতে কেন এই সাবজেক্টই পড়লেন? তার কথা যে আমি জীবনে যাই কিছু করি না কেন, আমি ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে লোয়েস্ট সাবজেক্ট হলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, মানে তার টার্গেট হচ্ছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হবে। এরকম যদি কারো প্যাশন থেকে থাকে যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়বো, তাহলে আমি বলবো তুমি আসলে ইউনিভার্সিটি ওয়াইজ সাবজেক্ট চয়েস দিবা। এখন ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা বিষয় র্যাঙ্কিং করে রাখছি। প্রথমে আসে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর ঢাকার ভিতরে শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, তারপর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর আছে সিভাসুকে অনেক সময় সিলেট কৃষির আগে রাখে, তারপর আছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর আছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। এর ভিতরে তোমার হচ্ছে নিচের দিকে যে 3টা ইউনিভার্সিটি, খুলনা, হবিগঞ্জ আর কুড়িগ্রাম, এই 3টা কিন্তু নতুন প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি। প্রায়োরিটি যদি ইউনিভার্সিটি ওয়াইজ হয়ে থাকে, তাহলে তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিবা? বাকি সবগুলো ফ্যাকাল্টি আছে, তুমি সবগুলো ফ্যাকাল্টি আগে দিয়ে দিবা। তারপর তুমি শেরে বাংলার যতগুলো ফ্যাকাল্টি আছে সবগুলো তারপর দিয়ে দিবা। তারপর তুমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সবগুলো ফ্যাকাল্টি আগে দিয়ে দিবা। নরমালি এই বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কোন সাবজেক্ট পড়ানো হয়, যেমন এগ্রিকালচার, ডিভিএম, ফিশারিজ, অ্যানিমাল হাজবেন্ডারি, এগ্রিকালচারাল ইকোনমিক্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ফুড সেফটি, ফুড ইঞ্জিনিয়ারিং, জেনেটিক এন্ড বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সকল বিষয়ে আসলে কিন্তু পড়ানো হয়। ভবিষ্যৎ কর্মজীবনে যে যেরকম অ্যাসপেক্ট আসলে রাখে সেই হিসেবে সাবজেক্টের কিন্তু একটা ভ্যারি করে। তুলনামূলক সরকারি চাকরির ক্ষেত্রে এগ্রিকালচারের স্কোপটা একটু বেশি। আবার যদি আমি প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে চিন্তা করি, তখন কিন্তু হচ্ছে আমার ডিভিএম এর ক্ষেত্রটা একটু বেশি। এর ভিতরে একটা বিষয় আমি একটু বলে দেই, সেটা হচ্ছে যে কিছু বিশ্ববিদ্যালয় দেখবা যে সরাসরি ডিভিএম ডিগ্রি দেয়, কিছু বিশ্ববিদ্যালয় ভিএ বিএস ডিগ্রি দেয়, কিছু বিশ্ববিদ্যালয় এএস ভিএম ডিগ্রি দেয়। এখন যারা হচ্ছে যে নামের আগে ডাক্তার বসাতে চাও, স্বপ্ন থাকে না অনেকে যে আমি অ্যাপ্রন পড়বো, তাদের চয়েস হচ্ছে ডিভিএমটা আগে হতে পারে। যেগুলাতে শুধুমাত্র হচ্ছে অ্যানিমেল হাজবেন্ডারি, ডেডিকেটেড অ্যানিমেল হাজবেন্ডারি ফ্যাকাল্টি আছে, সেটাতে পড়লে তোমরা নামের আগে ডাক্তার লিখতে পারবা না। তারপর ডিভিএম এর পরে ফিশারিজ আছে, তারপর অ্যানিমেল হাজবেন্ডারি আছে, এগ্রিকালচারাল ইকোনমিক্স আছে, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং আছে, ফুড সেফটি, জিবিই, এই সকল কিন্তু সাবজেক্ট আছে। কোন সাবজেক্টে কোন কোন চাকরির ক্ষেত্র, মানে এক কথা যদি বলতে সাবজেক্ট রিভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটা থেকে দেখে একটা আইডিয়া নিতে পারো। আর এছাড়া যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করে দিও, আমি সেটার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সাবজেক্টের ক্ষেত্রে তোমরা আসলে ডিমান্ডিংটা কিভাবে নির্ণয় করবা। এগ্রিকালচার ইউনিভার্সিটি এটা টেকনিক্যাল ইউনিভার্সিটি। বাংলাদেশের টোটাল 3টা জায়গা হচ্ছে টেকনিক্যাল বলয়, একটা হচ্ছে তোমার প্রকৌশল, একটা হচ্ছে ডাক্তার,
আর একটা হচ্ছে কৃষিবিদ। এই তিনটে জায়গায় তোমাদের টেকনিক্যাল জব বলা হচ্ছে। টেকনিক্যাল জবের একদম ডিরেক্ট মিনিং হচ্ছে অন্য কোনো সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স করলে সেই ওই ফিল্ডে তুমি আসতে পারবে না। যেমন আমরা কৃষি নিয়ে পড়াশোনা করতেছি, আমরা যেমন চাইলেও ডাক্তারি করতে পারবো না। আমরা যে কৃষি নিয়ে পড়াশোনা করতেছি, ডাক্তাররা চাইলে আমাদের ফিল্ডে আসতে পারবে না। এই হচ্ছে টেকনিক্যাল বিষয়টা। অনেক হচ্ছে প্রাইভেট জবের ক্ষেত্রে চিন্তা করে, প্রাইভেট জবের ক্ষেত্রে তোমার হচ্ছে ডিভিএমটা একটু এগিয়ে থাকবে বাংলাদেশের তুলনায়, এগ্রিকালচার, তারপর ফিশারিজ, তারপর বাগান বাকি। অনেকেই জিজ্ঞেস করে ভাইয়া মেয়েদের জন্য বাংলাদেশে আসলে কোন সাবজেক্টটা ভালো হবে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা পার্সোনাল অপিনিয়ন, মেয়েরা যারা আছো তারা যদি হচ্ছে যে গভর্নমেন্ট চাকরিগুলোতে ঢোকো সেটা তোমার জন্য একটু বেশি ভালো হয়। এই দিক থেকে আমি বলবো যে তোমাদের যদি সম্ভব হয় তোমরা হচ্ছে এগ্রিকালচারে পড়াশোনা করবা। আর অনেকেই হচ্ছে ডিভিএম এ পড়াশোনা অনেক বেশি, এই প্রত্যেকটা কোর্স তোমার 4 বছরের, কিন্তু ডিভিএম কোর্স 5 বছরের, কারণ ওদের আবার ইন্টার্নশিপ আছে। তো অনেকে পড়াশোনার পেশাটা নিতে চায় না, এজন্য হচ্ছে ডিভিএম অনেকে বাদ দেয়। আরেকটা বিষয় হচ্ছে তোমরা যদি এই সাবজেক্টগুলোতে ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে থাকতে পারো তখন কিন্তু টিচার হওয়ার একটা সুযোগ থেকে যায়। এমন না যে তুমি হবাই। ইউনিভার্সিটির টিচার মেয়েদের জন্য একটা বেস্ট প্রিফারেবল জব হতে পারে। হচ্ছে জেনারেল জবের কথা তো আমি একটু আগে বললাম। আমার মতে যে জেনারেল জবের ক্ষেত্রে তোমার আসলে ইউনিভার্সিটিটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। সেদিক থেকে আমি বলবো যে তোমাদের প্রথম চয়েস রাখা হচ্ছে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি ঢাকার একদম সেন্ট্রাল পয়েন্টে অবস্থিত। আমাদের বিভিন্ন যে নিয়োগ পরীক্ষা, টিউশন ফ্যাসিলিটি সকল কিছু কিন্তু শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে অ্যাক্সেস করা সম্ভব। তারপর তুমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাখবা, তারপর তুমি রাখবা হচ্ছে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারপর সিভাসু, সিলেট, তারপরে যে আদার্স যে সিরিয়ালগুলো আছে। তারপর আছে হায়ার স্টাডিজ। হায়ার স্টাডিজ হচ্ছে সকলের জন্য ওপেন। যেহেতু আমি শুরুতেই বললাম যে তুমি একটা ফ্যাকাল্টির আন্ডারে পড়াশোনা করতেছো, এই এক ফ্যাকাল্টির আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তুমি চাইলে সেই সকল ডিপার্টমেন্টের যে কোনো একটাতে তুমি মাস্টার্স করতে পারবা। ঠিক তেমনি হয় তুমি যেহেতু ডাইভার্সিফাইড মাস্টার্স করার সুযোগ পাচ্ছ, তোমার কিন্তু অ্যাব্রোডে যাওয়ার রাস্তাটাও অনেক ওপেন। সেটা তুমি এগ্রিকালচারে পড়ো, তুমি ডিভিএম এ পড়ো, তুমি ফিশারিজে পড়ো, যে কোনো সাইডটাই পড়ো না কেন, বিদেশে যাওয়ার জন্য যেটা আসলে ভালো লাগবে সেটাতে তুমি চাইলে পড়তে পারো। যে ভাই আসলে একটা সাবজেক্ট চয়েস দেওয়ার আগে আমার কোন কোন বিষয়গুলোকে কনসিডার করা উচিত, তো চলো আমরা আসলে এক এক করে শুরু করি। প্রথমে আছে যে প্যাশন। একটা সাবজেক্টে তুমি 4টা বছর পড়াশোনা করবা, এখানে অনেক টার্মিনোলজি আসবে, অনেক টার্ম থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে, ল্যাব থাকবে। তোমার যদি একটা সাবজেক্ট ভালোই না লাগে, তোমার সেই সাবজেক্টে এসে আন্দাজে তোমার কান্নাকাটি করার কোনো দরকার নেই। যে সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগবে, মনে হবে যে আমি এই সাবজেক্টের পেশাটা নিতে পারবো, আমার মতে তোমার সেইভাবে চুজ করা উচিত, সেভাবে তোমার সাবজেক্ট চয়েস দেওয়া উচিত। যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমার আসলে ডিভিএম এর পড়াশোনার পেশার এই কিছু আসলে ভালো লাগতো না। আমি কি করছিলাম সেটা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফিশারিজ এভাবে সাবজেক্ট চয়েস দিয়ে রাখছিলাম। তারপরে আমার একটা জায়গায় চান্স হয়েছে, কারণ আমার কাছে এটাই মনে হয়েছে আমি ডিভিএম যেহেতু পড়বো না, আমি ডিভিএমটাকে সম্পূর্ণ আইসোলেশন করে রাখবো। আমার এগ্রিকালচার ফিশারিজ যে কোনো একটা সাবজেক্ট অ্যাটলিস্ট যে কোনো একটা ইউনিভার্সিটিতে হলে হবে, কিন্তু এভাবে সাবজেক্ট চয়েস দিয়েছিলাম। তোমরা চাইলে সেটা ফলো করতে পারো। আবার যদি তোমার এরকম মনে হয় যে না ভাই আমি ডিভিএম এই পড়বো, তাহলে তুমি কি করবা? প্রথমে তুমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিভিএম দিবা, তারপর শেরে বাংলা ডিভিএম দিবা, তারপর সিভাসু ডিভিএম দিবা, গাজীপুরে ডিভিএম দিবা, সিলেটের ডিভিএম দিবা, তারপর পটুয়াখালী ডিভিএম দিবা, তারপর খুলনা কৃষি, তারপর হবিগঞ্জ, তারপর কুড়িগ্রাম, এই সকল কিছু তুমি ডিভিএম ডিগ্রি দিবা। এতে করে কি হবে, তোমার যে পজিশন থাকবে তোমার ম্যাক্সিমাম পসিবিলিটি আছে সেই ডিভিএম এ ভর্তি হওয়ার। অনেকে ভাবে ভাইয়া এগ্রিকালচার ইউনিভার্সিটিতে হচ্ছে যে আপনার জেনেটিক এন্ড বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং আছে, তাহলে এইটাকে আমি নিব কিনা? আমার মেইন কথা কি, তুমি যদি আসলে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে পড়াশোনা করো, তোমার কিন্তু এগ্রিকালচার ফ্যাকাল্টির জন্য আলাদা ডেডিকেটেড ডিপার্টমেন্টই আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমার যদি এত ডেডিকেটেড ভাবে জেনেটিক পড়তে ইচ্ছা করে, তুমি জিএসটি বা হচ্ছে অন্যান্য জেনারেল ইউনিভার্সিটিতে একদম ওয়েল এস্টাবলিশড যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, তুমি চাইলে সেটাতে ভর্তি হতে পারো। এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, তুমি এগ্রিকালচার ইউনিভার্সিটি তুমি এগ্রিকালচারে পড়ো, এটা তোমার জন্য একটা ভালো সিদ্ধান্ত হতে পারে। যেহেতু তোমার প্যাশনের কথা বললাম, লোকেশনটা হচ্ছে অনেক বড় ফ্যাক্ট। এই লোকেশনটা বলতে বোঝাচ্ছি তোমার বাড়ি থেকে আসলে কত দূরে। যেমন তোমার বাড়ির পাশে যদি একটা ভালো ইউনিভার্সিটি থাকে, তোমরা চেষ্টা করবো যে সেটাকে একটু প্রায়োরিটি দিয়ে আগে রাখার জন্য। আমি এই গত 4 বছরে এই বিষয়টা দেখছি। আমি সরাসরি উদাহরণ দিয়েই বলি, খুলনাতে যারা আসলে, আমি যেহেতু খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, খুলনাতে যারা আছে এরা খুলনার বাইরে জ্ঞান যেতে চায় না। একজন মানে মেরিটে অনেক ভালো, সে চাইলে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্টে পড়ার সুযোগ থাকতো, কিন্তু ওই যে ফ্যামিলি থেকে যেতে দিবে না, মেয়েও চিন্তা করে যে না আমি ওখানে যে কিভাবে কি করবো, এই সকল কিছু মিলে তারা ভাবে যে না আমি বাড়ির কাছেই থাকবো। তো খুলনাতে যেহেতু একটা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, তারা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় যে কোনো একটা জায়গায় রেখে দেয়। তোমার যদি এরকম মনে হয় যে না তুমি বাইরে থেকে অন্য কোথাও যে পড়াশোনা করতে পারবা না, বা তোমার আসলে দূরত্বটা অনেক বেশি, তুমি এই লোকেশনের বিষয়টা কনসিডার করতে পারো। তুমি তখন বাইরের কাছের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো, অথবা চাইলে নাও পড়তে পারো। দূরত্ব যদি ফ্যাক্ট না হয়, বাপ মায়ের বিষয়টা যদি তুমি এখন একটু বিসর্জন দিতে পারো, তাহলে আমি মনে করবো যে তোমার পজিশন অনুযায়ী একটা ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্টেই পড়া উচিত। লোকেশনটাকে সেভাবে আসলে তখন গুরুত্ব দেওয়া উচিত না। যে পড়াশোনার জন্য যখন তুমি একবার বাড়ি থেকে বের হবা, তারপরের বার যতবারই তুমি হচ্ছে যে বাড়িতে যাবা, প্রত্যেকবার তুমি অতিথি। তারপরের বার যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে টিউশনি সুবিধা। যেহেতু আমরা ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা নর্মালি
আমাদের টেন্ডেন্সি থাকে যে আমি অনার্স লাইফ ওঠার পরে আমরা চেষ্টা করবো যে বাপ মায়ের কাছ থেকে টাকা পয়সা না নেওয়ার। এই জন্য হচ্ছে টিউশনি একটা ভালো একটা মিডিয়াম হতে পারে। তাই তোমার কাছে যদি টিউশনিটাকে বেশি প্রায়োরিটি মনে হয়, তখন আমি তোমাকে সেম ভাবে বলবো তুমি শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি আগে দিবা, তুমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আগে দিবা, সিবাসও তুমি হচ্ছে আগে দিবা। এই সকল ইউনিভার্সিটির তোমার লোকেশন তো একদম শহরের কাছাকাছি, তখন একটা ভালো ডিমান্ডের টিউশনি পাওয়া যায়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা তোমার শহর থেকে অনেকটা দূরে, এখান থেকে টিউশনি করা যায় না তা না, করা যায়, কিন্তু ওই এক টিউশনি করতে গেলে তোমার 2টা টিউশনি টাইম চলে যায়। তারপরে হচ্ছে যে হল ফ্যাসিলিটিস, স্বভাবতই যে বিশ্ববিদ্যালয়গুলো আগে প্রতিষ্ঠিত হয়েছে সেটাতে একটা ওয়েল এস্টাবলিশড হল থাকবে। নতুন দিকের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতে এদের তো স্থায়ী ক্যাম্পাসই নাই, হল তো হচ্ছে পরের বিষয়। তো যেহেতু তারা হচ্ছে অস্থায়ী ক্যাম্পাসে পড়াশোনা করাচ্ছে, একাডেমিক কার্যক্রম চালু করতেছে, তাদের অস্থায়ী হল থাকতে পারে নাও থাকতে পারে, তবে কর্তৃপক্ষ চেষ্টা করে অস্থায়ী একটা হল দিয়ে কিছুটুকু মিনিমাইজ করার জন্য। তো তোমার হাতে যদি সুযোগ থাকে একটা স্থায়ী ক্যাম্পাসের স্থায়ী হলে যাওয়ার, তুমি অবশ্যই সেই সাবজেক্টগুলো সেই ইউনিভার্সিটিগুলোতে একটু আগে প্রায়োরিটি রাখবা। আর তারপরে যদি কিছু ডেডিকেট পেশেন্ট থাকে, আমার যে পজিশন, আমি যদি উদাহরণ হিসেবে বলি যে আমার যে পজিশন, এই পজিশনে তো আমি হয়তো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির ফুড ইঞ্জিনিয়ারিং পাবো, কিন্তু আমি যদি নিচের দিকে কোনো ইউনিভার্সিটিতে আসি তাহলে আমি হয়তো এগ্রিকালচার, ডিভিএম এই সকল সাবজেক্ট পেতে পারি। হ্যাঁ, তখন তুমি যে সাবজেক্টকে ফোকাস দিচ্ছ, তোমার সাবজেক্টকে ফোকাস দিলে তোমার তখন ইউনিভার্সিটি ক্যাম্পাস লাইফটা তোমাকে তখন স্যাক্রিফাইস করতে হবে। তারপর হচ্ছে ল্যাব, এই হলের বিষয়, ল্যাবের বিষয়, আর যে ক্যাম্পাস, এই তিনটে হচ্ছে একদম সেম কথা। যার যে ইউনিভার্সিটি বেশি পুরাতন তার ভালো ক্যাম্পাস আছে, তার ভালো হল ফ্যাসিলিটি থাকবে, তার ভালো ল্যাব ফ্যাসিলিটি থাকবে, এটাই হচ্ছে বিষয়। যেমন হচ্ছে যে খুলনা কৃষিতে অস্থায়ী ক্যাম্পাস, তোমার হবিগঞ্জ কৃষিতে অস্থায়ী ক্যাম্পাস, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় তোমার অস্থায়ী ক্যাম্পাস, অস্থায়ী হল ফ্যাসিলিটি তুলনামূলক হচ্ছে দুর্বল। এই যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি প্রথম দিকে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটির মতো, তুমি শেষের দিকে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ল্যাব ফ্যাসিলিটি সেভাবে পাবা না। এমন না যে তোমাকে না শিখায় তোমাকে ডিগ্রি ধরা দিবে, ডিগ্রি কমপ্লিট হওয়ার জন্য যতটুকু তোমার শেখানো দরকার ততটুকু তোমাকে ঠিকই শিখাবে। এই গেল তোমার হচ্ছে হল, ল্যাব এবং হচ্ছে ক্যাম্পাসের বিষয়টা। যদি এরকমটা বলা হয় যে ভাইয়া এই যে দিন শেষে আসলে আপনার অবজারভেশনটা কি, আসলেই কি ইউনিভার্সিটি ওয়াইজ প্রায়োরিটি দেওয়া উচিত নাকি আসলেই হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্রায়োরিটি দেওয়া উচিত? ইউনিভার্সিটি এবং সাবজেক্ট বোথ ওয়াইজ প্রায়োরিটি দেওয়া উচিত। আর সবচেয়ে বড় ফোকাসিং পয়েন্ট হচ্ছে তুমি আসলে ভবিষ্যৎ জীবনে কোন দিকে যাইতে চাও। অনেকেই এইভাবে ভাবে যে এগ্রিকালচার, ডিভিএম, ফিশারিজ এই তিনটে সাবজেক্টেই পড়বো, আমার পজিশনটা একটু ওয়েটিং লিস্টে, আমার দেরিতে আমি হয়তো নিচের দিকের কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো। তুমি যখন 3rd ইয়ার 4th ইয়ারে আসবা তখন তোমার কাছে মনে হবে যে না, আসলে ক্যাম্পাস লাইফটা একটু দরকার ছিল। একটা ইউনিভার্সিটির একটা ওয়েল এস্টাবলিশড হল, একটা ওয়েল এস্টাবলিশড ক্যাম্পাস, মানুষের চলাচল, আচার আচরণ তোমাকে যা শিখাবে সেটা তোমার জীবন পর্যন্ত কাজে লাগবে। বড় বড় ইউনিভার্সিটি থাকলে সেখানে বিভিন্ন বড় বড় ইভেন্ট হওয়ার একটা সুযোগ থাকে, নেটওয়ার্কিং, এই সকল বিষয়গুলো হওয়ার সুযোগ থাকে। ছোট ক্যাম্পাসগুলো থেমে আছে তা না, তারা তাদের সাধ্যের মতো চেষ্টা করতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে একটা জায়গায় রেডি টু প্রজেক্ট আছে সেটা অবজার্ভ করা, আর আরেকটা জায়গায় প্রজেক্ট তৈরি করে সেটা অবজার্ভ করা, দুটার ভিতরে কিন্তু বেশ পার্থক্য আছে। যখন তুমি বিভিন্ন বড় বড় জায়গায় কম্পিটিশনে যাবা, পুরো দেশের ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টদের সাথে যখন কম্পিটিশন করবা, তখন তোমার মনে হবে একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ওয়েল এস্টাবলিশড ক্যাম্পাস থাকাটা অনেক বেশি জরুরি। এটা তোমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে কিছু মনে হবে না, কিন্তু তোমার হচ্ছে 3rd ইয়ার 4th ইয়ারে গেলে তুমি আসলে ক্যাম্পাসের অ্যাকচুয়াল প্রয়োজনীয়তা অনুভব করবে। বলতে একটা বিষয় আমি এখানে লিখি না, কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। অনেক বিশ্ববিদ্যালয় নতুন যারা হচ্ছে, অনেক বিশ্ববিদ্যালয় আছে তো গ্র্যাজুয়েটই বের হয় না, অ্যালুমনাই অ্যাসোসিয়েশন তো দূরের। কিন্তু এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বলো, গাজীপুর বলো, শেরে বাংলা বলো, এগুলোর কিন্তু হচ্ছে অ্যালুমনাই স্টুডেন্টরা অনেক ভালো ভালো জায়গায় গেছে। তাই তুমি যখন কোনো বিপদে পড়বা, তোমার ইউনিভার্সিটির বড় ভাইকে পরিচয় দিয়ে বলো, ভাই আমি হচ্ছে অমুক সেশনের স্টুডেন্ট, আমার এই সমস্যা, আমাকে একটু সমাধান করে দেন যদি আপনার সম্ভব হয়। তখন দেখবে তুমি যে তার ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলা, এই জন্য কিন্তু অনেক সমস্যা তোমার সমাধান হয়ে যাবে। কিন্তু নতুন যারা ইউনিভার্সিটিতে, নতুন প্রতিষ্ঠিত হওয়া ইউনিভার্সিটিতে সুযোগটা কিন্তু এখন কম, হয়তো আরো 10, 15, 20 বছর পরে এই সুযোগটা তাদের তৈরি হয়। কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। কেমন আসলে তোমার সাবজেক্ট চয়েস দেওয়া উচিত? তুমি যদি সম্পূর্ণ ভিডিও নাও দেখে থাকো, তুমি যদি এইটুক দেখো, তুমি হয়তো এইভাবে একটা সিরিয়াল সাজাতে পারো। সেটা হচ্ছে, যেহেতু আমি নর্মালি হচ্ছে এগ্রিকালচারকে একটু বেশি প্রিফার করি, যারা ডিভিএম কে বেশি প্রিফার করবে তারা হচ্ছে ডিভিএম এগ্রিকালচার আগে রাখবা। তাই হবে যে তুমি চয়েস লিস্টে প্রথমে দিবে হচ্ছে বাকৃবির এগ্রিকালচার, বাকৃবির ডিভিএম, তারপর দিবে শেরে বাংলার এগ্রিকালচার, শেরে বাংলা ডিভিএম, তারপর তুমি রাখবে সিবাসুর ডিভিএম, কারণ সিবাসুর ডিভিএমটা অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের ডিভিএম এর চেয়ে একটু ভালো। তারপর তুমি রাখবে গাজীপুরের এগ্রিকালচার ডিভিএম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা রাখবে হচ্ছে ফিশারিজ ফ্যাকাল্টিটা। তারপর তুমি হচ্ছে সিলেট কৃষি ডিভিএম এগ্রিকালচার রাখবা, এখানে তুমি আবার ডিভিএমটাকে একটু আগে রাখবা, কারণ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার হচ্ছে ডিভিএমটা একটু রিনোডেড। তারপর তুমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তুমি হচ্ছে এগ্রিকালচার ডিভিএম রাখবা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিভিএম রাখতে পারো। এইটুক গেলে তোমার হচ্ছে এগ্রিকালচার ডিভিএম এর সিরিয়াল। এরপরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে সকল এই সকল জায়গায় তুমি যে ফিশারিজ দিছো, এটা বাদ বাকি যে সকল জায়গায় ফিশারিজ আছে তুমি চাইলে সেই
ফিশারিজ গুলো দিতে পারবা। এখন এই ফিশারিজ গুলো দেওয়ার ভিতরে খুলনা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, হবিগঞ্জ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং কুড়িগ্রাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এই তিনটা ইউনিভার্সিটি ফিশারিজ তুমি এখানে দিবা না। বাদ বাকি যে ইউনিভার্সিটি ফিশারিজ আছে সেটা এই যে আবার ভার্সিটি ওয়াইজ প্রিফার করে এখানে তুমি অলরেডি বাকরি বিয়ে শেরে বাংলা ফিশারিজ দিয়ে ফেলছো, তুমি এখানে হচ্ছে যে গাজীপুরের ফিশারিজ দিবা, তুমি সিলেটের ফিশারিজ দিবা, তুমি সিবাসুর ফিশারিজ দিবা, এভাবে দিয়ে তুমি ফিশারিজটা ফিল আপ করে ফেলবা। ফিল আপ করার পরে তারপর তুমি দিবা হচ্ছে অ্যানিমেল হাজবেন্ডারি, যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যানিমেল হাজবেন্ডারি, এরা হচ্ছে আলাদা ডিগ্রি দেয়। তারপর এখানে তোমার যে পটুয়াখালীটা এখানে তুমি দিতে পারো। তারপর তুমি হচ্ছে আবার ইকোনমিক্স ফ্যাকাল্টির দিকে শুরু করবে। ইকোনমিক্স ফ্যাকাল্টি থেকে ওই যে সেম ভাবে ইউনিভার্সিটি ওয়াইজ দিবা, যেমন ইকোনমিক্স এর ক্ষেত্রে তুমি দিবা হচ্ছে বাকৃবির ইকোনমিক্স, শেরে বাংলার ইকোনমিক্স, তারপর গাজীপুর ইকোনমিক্স, তারপর হচ্ছে সিলেট কৃষির ইকোনমিক্স, এইভাবে তুমি বাদ দিয়ে এগুলো সাজাবা। তারপর ইঞ্জিনিয়ারিং, ফুড সেফটি, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সকল ভাবে তুমি তোমার সাবজেক্ট চয়েস লিস্টটা সাজাতে পারো। সাবজেক্ট চয়েস সাজানোর কিন্তু স্বাধীনতা তোমার নিজের ভিতর আছে, যেভাবে মনে হয় যে সকল বিষয়ে কনসিডার করে তুমি চাইলে সেভাবে নিজের সাবজেক্টের সিরিয়াল সেভাবে সাজাতে পারো। এখন তোমাদের নরমালি সবাই প্রশ্ন থাকে, ভাই আমার ওয়েটিং পজিশন এত, আমার মেরিট পজিশন এত, আমার কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট আসতে পারে, এইটা একদম ক্লিয়ার করে বলা খুবই ডিফিকাল্ট, কারণ এটা আসলে নির্ভর করে সেই সেশনে অন্য জায়গায় কতজন স্টুডেন্ট কোথায় কোন সাবজেক্টে চলে যাবে। তারপরে হচ্ছে যে একটা আনুমানিক আইডিয়া থাকে, যেমন তোমার যদি হচ্ছে যে পজিশন 1 থেকে 400 এর ভিতর থাকে তুমি হচ্ছে বাকৃবির এগ্রিকালচারটা সিট পাবা। তোমার পজিশন 1 থেকে যদি 700 এর ভিতর সিট থাকে তুমি হচ্ছে বাকৃবির ডিভিএমটা সিট পাবা। আবার তোমার পজিশন যদি 1 থেকে 500 এর ভিতর থাকে তুমি হচ্ছে যে শেরে বাংলার এগ্রিকালচার পাবা। তোমার পজিশন 1 থেকে 800 এর ভিতর থাকলে তুমি হচ্ছে যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিভিএমটা পাবা। নরমালি হচ্ছে তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিপাসু ডিভিএম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, এই কয়েকটা ইউনিভার্সিটিতে তোমার আসলে নরমালি ওয়েটিং থেকে টানে না, মানে ওয়েটিং লিস্ট থেকে যারা আসলে ওয়েটিং সিরিয়ালে আছে তারা আসলে এই সকল ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্টে যাওয়ার আসলে সুযোগ থাকে না। আমি যদি উদাহরণ হিসেবে বলি যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ফ্যাকাল্টিতে তোমার আসলে ওয়েটিং থেকে কোনো স্টুডেন্ট ঢুকতে পারে না, কারণ মেরিটে যারা আছে তারা আসলে সাবজেক্টকে প্রিফার করে তোমার হচ্ছে যে এগ্রিকালচার সিটটা ফিল আপ করে ফেলে। বিগত যেভাবে আসলে ওয়েটিং লিস্টটা টানছে সেই হিসেবে প্রেডিকশনটা এভাবে বলা যায় যে তোমার যদি ওয়েটিং লিস্টে তুমি যদি শুরুর দিকে সিরিয়াল থাকো, তোমার ভাগ্য খুব বেশি ভালো থাকলে তুমি হয়তো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো পাইতে পারো। বুঝতে পারছো? কারণ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিভিএম এটা তোমার মেরিট দিয়ে ফিল আপ হয়ে যায়। একদম লাস্টের দিকে মেরিটে থাকো তখন হয়তো না হতে পারে। মাইগ্রেশনটা হয় তোমার সবসময় সাবজেক্টের নিচ থেকে উপরের দিকে। ধরো তোমার ফার্স্টে দেওয়া আছে এগ্রিকালচার ফ্যাকাল্টি খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেকেন্ডে তোমার দেওয়া আছে হচ্ছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির ডিভিএম, তোমার পজিশন হচ্ছে 10, ফার্স্টেই তুমি এই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারটা পেয়ে গেছো। মাইগ্রেশন সবসময় চেষ্টা করবে তোমার 1 নম্বর সাবজেক্ট থেকে প্রায়োরিটি দেওয়ার, তোমার যে মেরিট পজিশন এবং ওই সাবজেক্টে যে কটা সিট ফাঁকা আছে সেই ভিতরে তারা আসলে ফিল আপ করা শুরু করবে। তোমার যে পজিশন সেই পজিশনে তোমার হচ্ছে যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ফ্যাকাল্টি তুমি আসলে পেয়ে গেছো। এখন এর চেয়ে উপরের দিকে তোমার তো কোনো সিরিয়াল নাই, তোমার তো কোনো চয়েস লিস্ট নাই, তখন তোমার কিন্তু এই জায়গায় কিন্তু তোমার পজিশনটা অফ হয়ে যাবে। এই জন্য হচ্ছে যে আমি সবসময় বলে থাকি মাইগ্রেশনটা হয় সবসময় নিচের থেকে উপরের দিকে। মাইগ্রেশন অন অফের যখন সুযোগ আসবে ওইটা একটু খুবই ভালো করে খেয়াল করবা, কারণ একবার যদি মাইগ্রেশন অফ করে দাও সেটা কিন্তু আর চালু করার সুযোগ থাকে না। ভিডিও এই পর্যন্তই। এত দীর্ঘ সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য তোমাদের জানাই আবারও ধন্যবাদ। তবে ভিডিওতে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে সেই সকল বিষয়গুলো একটু মাথায় রেখে সাবজেক্ট চয়েসটা দিও। আবারও বললাম যে একটা ভুল সারা জীবনের কান্না, প্রত্যেকটা মানুষ আসলে ভুল সাবজেক্টে অনার্স মাস্টার্স করে, তো তোমার ক্ষেত্রে যেন এটা না হয় এই দোয়া আসলে করি। আমার জন্য দোয়া করো, আমি যেন তোমাদের একটু হলে সাহায্য করে যেতে পারি।